আপনি একটি কথা বললেন যে কিশোর গ্যাং বাংলাদেশের একটি বড় সমস্যা। বা মাদকের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে আমাদের দল থেকে কেউ তাকে কোনো জাতীয় সহযোগিতা করে না। আসসালামু আলাইকুম। স্বাধীন 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আজকে আমরা আলোচনা করব তার রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট, ভবিষ্যৎ কি পরিকল্পনা এবং বিভিন্ন জিনিস নিয়ে। তো প্রথমে আমরা চলে যাই অধ্যক্ষ আলমগীর হোসেন স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? শুকরিয়া আল্লাহর দরবারে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পরবর্তী পরিস্থিতি বাংলাদেশের এই অবস্থায় আমরা মোটামুটি ভালোই আছি। প্রথমেই আমি জানতে চাইবো আপনার রাজনৈতিক যাত্রা কিভাবে শুরু হলো? দেখুন, ছোটবেলা থেকে আমরা একটি রাজনৈতিক পরিবেশের মধ্যে মানুষ হয়েছি। আমরা স্কুল জীবনে ছাত্র রাজনীতি, ছোটদের অর্থনীতি, ছোটদের রাজনীতি, এই বইগুলো আমাদেরকে পড়ানো হতো। পিরোজপুরের বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি ছাত্র সংগঠন ভাষা নিনাপের পরবর্তী সময় কাজী জাফর আহমেদের সাথে সম্পৃক্ত ছিল। আমরা মূলত স্কুল জীবনে তাদের হাত থেকে হাতে খড়ি। সেখানে আমরা রাজনৈতিক চর্চা, রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, এই বিষয়গুলো আমাদের পড়ানো হতো। আমরা দিশারি শিল্পগোষ্ঠী সহ কিছু সামাজিক সংগঠনের সাথে আমরা জড়িত ছিলাম। এইখান থেকে পথ চলা। পরবর্তী সময় মূলত এই সংগঠনটি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তার ক্ষমতায় আসার পর থেকে ইউপিপি তাদের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আমরা স্কুলে থাকাকালীন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাবগাছিয়া নামক স্থানে, যেটা জিয়ানগরের শেষ মাথায়, সেখানে তিনি খাল খনন কর্মসূচিতে আগমন করে। দেশের উপর দায়িত্ব পড়েছে সেই সময় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি মঞ্চে গাওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপস্থিতিতে আমরা দিশারি শিল্পী গোষ্ঠীর সদস্যরা সেই দিন সেখানে মঞ্চে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গাইলাম। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত স্পর্শ করার আমি সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদেরকে মঞ্চে ডেকে তিনি সকল শিল্পীদের আদর করেছেন। সেই যে আদর থেকে শুরু, সেই গাবগাছিয়া থেকে আমার রাজনৈতিক পথ চলা বা ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকা, তারপরে কলেজে ওঠা, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ হওয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের জয়েন্ট কনভেনর হওয়া, পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হওয়া, একই সময় আমরা সেন্ট্রাল বিএনপির মাত্র ৭৩ জন সদস্যর যে প্রথম কমিটি, জালাল বাবলি কমিটি, সেই কমিটির সেন্ট্রাল কমিটির মেম্বার হওয়া। এই থেকে মূলত ৭৮ থেকে আমি জাতীয়তাবাদী দলের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে যাই এবং কখনো আমি জেলা ছাত্র দলের সভাপতি, কখনো বিএনপির সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কনভেনর, জয়েন্ট কনভেনর, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, এই সহ বিভিন্ন পদে আমি কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আর লেখাপড়া যেহেতু বরিশাল বিএম কলেজে একটি বড় ক্যাম্পাস, সেখানে আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং জোরে সোরে সম্পৃক্ত ছিলাম। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের আন্দোলনের যে নেতৃত্ব দেওয়া, বরিশাল এবং পিরোজপুরে একই সময় কিন্তু আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, নিজেকে বিলীন করে দিয়েছি। কখনো স্বৈরাচারের সাথে আমরা আপোষ করিনি, বরং তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি নিয়ে একটা লম্বা ইতিহাস, লম্বা জার্নি। আজকে মানে দীর্ঘদিন কখনোই এই রাজনীতি থেকে আমি বিচ্যুত হইনি। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সে ৭৮ থেকে এখন পর্যন্ত আমি এই দলের সাথে সম্পৃক্ত আছি। দীর্ঘ বছর রাজনীতি করতে গিয়ে আপনি কখনো কি হামলা মামলার শিকার হয়েছেন? জেল তো কয়েকবার খেটেছি, মামলা হয়েছে কয়েকটি, হামলা হয়েছে বহুবার। ছাত্রলীগ কর্তৃক যেমন এখানে হামলা হয়েছে, বরিশালে আমি রক্তাক্ত হয়েছি। সর্বদলীয় ছাত্র ঐক্য জোটের মিছিল করতে গিয়ে আমাদের উপর হামলা হয়েছে। সেই সময় জাতীয় পার্টির গুন্ডারা আমাদের উপর হামলা করেছে এবং
আমরা বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছি, তার মধ্যে আমি ছিলাম অন্যতম। এবং তাছাড়া বিভিন্ন সময় পুলিশ কর্তৃক নির্যাতিত হয়েছি, বরিশালে হয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না থাকলেও একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে আমি সেখানে উপস্থিত থাকতাম। যেহেতু নিজেদের ব্যক্তিগত জাহাজ ব্যবসা ছিল, আমি চলে যেতাম, সকালে চলে যেতাম, বিকালে চলে যেতাম, বাসে যেতাম, বিশেষ করে জাহাজে বিকালে চলে গিয়ে সকালে ক্যাম্পাসে যেতাম। এবং আন্দোলন সংগ্রামে বড় বড় রাজনীতির যে সিদ্ধান্তগুলো, সেখানেও আমার অনেক সরব উপস্থিতি ছিল। বিএনপি জাতীয় নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই চাচ্ছে। তো যত দ্রুত সম্ভব নির্বাচনের যে আহ্বান বিএনপির, এই আহ্বানে দেশের জন্য কতটা উপকারে আসবে সেটা আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, 5 তারিখের পরিবর্তন হয়েছে একটি স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নটি ছিল জনগণের অধিকার আদায় করা। আমরা জানি, সকলেই জানে, যারা শহীদ হয়েছে তাদের কিন্তু স্বপ্ন ছিল একটি স্বনির্ভর বাংলাদেশ, যে দেশে মানুষের ভোটের অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে এবং ভাতের অধিকার থাকবে। আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি। আমরা কিন্তু এক দফা, অর্থাৎ হাসিনার সরকারের পতন বহু পূর্ব থেকেই আমরা কিন্তু জনগণের কাছে উপস্থাপন করেছি এবং সে কারণেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছে, তাদের 8 দফা 9 দফার মধ্যে শেখ হাসিনার পতনের কথা ছিল না। তারেক রহমানই প্রথম বলেছে, বা বিএনপি রাজপথে বলেছে যে শেখ হাসিনার পতন হওয়া দরকার। কারণ কোনো নির্বাচনই জনগণের, এই 4টি নির্বাচন হয়েছে, জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। 4 কোটি ভোটার কিন্তু ভোট দিতে পারেনি। তারা নতুন ভোটার হয়েছে, তারা কিন্তু ভোট সেন্টারে যায়নি। মানুষ চায় কথা বলতে। তাহলে নির্বাচনটার প্রয়োজনটা কি? একটি গণতান্ত্রিক সরকার ছাড়া, একটি নির্বাচিত সরকার ছাড়া কখনোই সরকার পরিচালনা সঠিকভাবে হয় না। কারণ জনগণের কাছে জবাবদিহিতার প্রশ্ন আসে। আমরা জানি যে সরকার বর্তমানে আছেন, ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত মেধাবী মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এক এক সময় এক এক কথা তো বলা যাবে না। মানুষ মনে করে, আমরা মনে করি, এই ডিসেম্বরের পরে নির্বাচন গেলে এর মধ্যে একটি কিন্তু রয়ে গেছে। এই কিন্তুর সাথে যারা নির্বাচনটি চায় না তারা সম্পৃক্ত। আপনি স্পষ্ট আমাদের কথা, জনগণের কথা বলতে হবে নির্বাচিত সরকারকে সাথে। পার্লামেন্ট হবে জনগণের এবং জনগণের দ্বারা নির্বাচিত। সেই পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে সংস্কার কতটুকু করা প্রয়োজন অথবা প্রয়োজন না। সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। এটি 1 দিন 2 দিন বা 4 দিনের মধ্যে এটি সংস্কার হওয়ার কথা না। আমরা যেমন বলে থাকি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির বড় সংস্কার। কারণ বাকশাল থেকে একটি সকলের জন্য উন্মুক্ত একটি রাজনীতির ব্যবস্থা তিনি করেছেন। সেই বাকশালকে বিলুপ্ত করে বাকশালের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার আবির্ভাব করেছেন তিনি। আমাদের সংস্কার প্রস্তাব বেগম খালেদা জিয়া 2018 সালেই দিয়েছেন, ভিশন 2030, এবং আজ থেকে 3 বছর আগে জনাব তারেক রহমান 31 দফা জাতির সামনে হাজির করেছেন সংস্কারের জন্য। যে 31 দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র বিনির্মাণ, একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সম্ভব হবে। এখন প্রশ্ন হলো, নির্বাচন ছাড়া কি এটি সম্ভব? অবশ্যই সম্ভব না। কারণ নির্বাচন না হলে নির্বাচিত জনপ্রতিনিধি আসে না। আর নির্বাচিত জনপ্রতিনিধি না আসলে আমাদের যে গোল, তা হলো ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং ভাতের অধিকার, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় না। আমরা অর্থনৈতিক সংস্কার করতে চাই, যেমনটি জিয়াউর রহমান করেছেন। তিনি আমাদেরকে 2টি সংস্কার মারাত্মকভাবে দিয়েছেন, একটি গার্মেন্ট শিল্প, একটি এদেশের শ্রম বিদেশে রপ্তানি করা। আবার খাল খনন কর্মসূচির মতো একটি বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে এদেশের কৃষি সংস্কার করেছেন। অতএব সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা বলেছি এদেশে 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, তা তত্ত্বাবধায়ক সরকার দেখিয়ে দিয়েছে।
তাহলে এত সময় লাগবে কেন? তাহলে কথায় কথায় মানুষ বলে বেড়ায় যে রায়বারের মেয়ে পছন্দ হয়েছে, এরকম একটি কথা কিন্তু গ্রামে গঞ্জে চালু আছে। অর্থাৎ যারা এখন সরকারে এসেছে, আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে ইউনূস সাহেবের এই সিদ্ধান্তগুলো সাধুবাদ জানাই, কিন্তু তারা আবার নতুন রাজনৈতিক দল করছেন, আবার কেউ কেউ ক্ষমতার ভাগ বসাচ্ছেন। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আবার কেউ কেউ স্থানীয় পরিষদ নির্বাচন আগে চাচ্ছে। স্থানীয় পরিষদ নির্বাচন হবে, একটি পার্লামেন্ট থাকবে, তারপরে সেই পার্লামেন্ট ঠিক করবে কখন স্থানীয় পরিষদ নির্বাচন প্রয়োজন হবে। আজকের পতিত স্বৈরাচারের অর্থ গ্রামে গঞ্জে এখনো রয়ে গেছে, এবং তাদের যে সমস্ত অস্ত্র, তাদের যে সমস্ত অবৈধ টাকা এখনো প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ স্থানীয় পরিষদ নির্বাচন হলে দেশে আর একটি বিশৃঙ্খলা হবে। একটি শক্তিশালী গভর্নমেন্ট ছাড়া এই দেশটাকে কিন্তু চালানো কঠিন। আজকে সকলেই সকল দাবি নিয়ে রাজপথে আসছে, এই দাবিগুলোর কোনো সমাধান হচ্ছে না, অথচ বাংলাদেশ কখনো ব্লক হয়ে যাচ্ছে, কখনো অনেক কিছু হচ্ছে। আমাদের যে এই যে আমরা ৬০ লক্ষ মামলায় ১.৫ কোটি মানুষ আসামি হয়েছি, আমাদের ৪,০০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, এবং জুলাই বিপ্লবে ১,০০০-এর অধিক মানুষ শহীদ হয়েছে। এই শহীদের চিন্তা চেতনা, সকল সময় কথা বলার অধিকার, ভোটের অধিকার আর ভাতের অধিকার। ভোটের অধিকার বাস্তবায়ন করতে হলে অবশ্যই অচিরেই নির্বাচন দিতে হবে এবং রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, না হলে বাংলাদেশের আকাশে কিছু দুষ্ট শকুন ঘোরাফেরা করছে, তাদের মতলবটি খুব সুবিধার নয়, এটি আমরা মনে করছি। জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে যদি পিরোজপুর ১ আসন থেকে মনোনীত করা হয়, তাহলে আপনার পরিকল্পনা কি থাকবে? ধন্যবাদ। আগামী ডিসেম্বরে নির্বাচন হবে দেশে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট উল্লেখ করেছেন, আগামী নির্বাচন হবে ৩০০ আসনে ধানের শীষের প্রতীক, বিএনপির ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা। আমি নিজে বিশ্বাস করি, আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, আমার শিক্ষা, পারিবারিক শিক্ষা, আমার রাজনৈতিক দৃঢ়তা, দলের প্রতি বিশ্বস্ততা, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি বিশ্বস্ততা এবং জনগণের প্রতি বিশ্বস্ততা, এই নিয়ে সব মিলিয়ে আমি হয়তো নমিনেশন পেতে পারি। তারপরেও আমাদের দল যাকে নমিনেশন দেবে তার পিছনেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, এটি আমার সিদ্ধান্ত এবং দল এরকমই চায়। এই আসন থেকে আমাকে নির্বাচিত করা হলে অথবা নমিনেশন দিলে, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার প্রথম টার্গেট যুব সমাজ। এই যুব সমাজ যারা আজকের এই ১৭ বছরে আমাদের যে যুব সমাজকে নষ্ট করে দেওয়া হয়েছে, ছোট ছোট ছেলে মেয়েদের কিশোর গ্যাং তৈরি করা হয়েছে, মাদকে বাসছে পিরোজপুর। এই মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা শুধুমাত্র আইন দিয়ে এটি সম্ভব নয়। জনগণকে সচেতনতা করা, যেহেতু আমি একজন শিক্ষক, আমি তেজাসকাঠি কলেজের অধ্যক্ষ, আমি জানি, আমি বুঝি কি করে একজন মানুষকে তার ওই বিপদগামিতা থেকে দূরে সরিয়ে নিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমি বুঝি একজন সন্তানকে শুধুমাত্র লেখাপড়ার চাপ নয়, তাকে খেলাধুলা, তার মানসিক বিকাশ, সাংস্কৃতিক অঙ্গন, এগুলো দিলে তারা ওই পথ থেকে দূরে সরে আসবে। যেমনটি আমাদের কৈশোরে আমরা বিভিন্ন শিশু সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন ক্লাব, ফুটবল ক্লাবের সাথে জড়িত ছিলাম। এই জেলায় যদি সেগুলো বাস্তবায়ন করা যায়, তাহলে যুব সমাজকে আমরা মাদক মুক্ত একটি যুব সমাজ গড়ে তুলতে পারব। দ্বিতীয়ত হলো এই অঞ্চলকে একটি অর্থনৈতিক জোন তৈরি করা। বাংলাদেশের খুব কাছাকাছি দুইটি বন্দর আমাদের রয়েছে পিরোজপুরে, একটি হলো মোংলা বন্দর, অন্যটি হলো পায়রা বন্দর। দুটি থেকেই রপ্তানি করা সম্ভব। আমাদের পোশাক শিল্পের জন্য এটি একটি উত্তম জায়গা। এখানে যদি আমরা একটি অর্থনৈতিক জোন তৈরি করি, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি কর্মসংস্থান হবে। দেখুন, মেগা প্রজেক্টের কথা আমরা বলবো না। মেগা প্রজেক্ট করে মানুষকে ক্ষুধার্ত রেখে মেগা প্রজেক্ট করা কোনো লাভ হবে না। মেগা প্রজেক্টের নামে মেগা লুট হয়েছে, মানুষের
কিছু উপকার হলেই সেটা জনগণের কল্যাণের না, হয়তো আমরা মেগা প্রজেক্ট থেকে কোথাও কোথাও উপকৃত হয়েছে, এর মানে সেখানে লুট করতে হবে 3 গুণ 4 গুণ 5 গুণ। লুটেরাতের একটি স্বর্গরাজ্য তৈরি হয়েছিল মেগা প্রজেক্টগুলো। আমরা যদি এখানে একটি অর্থনৈতিক জোন তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই অঞ্চলটি কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য আমাদের যে পিরোজপুর বিশ্ববিদ্যালয়, তার জায়গাটি নির্ধারণ করে একটি বড় ক্যাম্পাস যদি আমরা তৈরি করতে পারি, সেখানে বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতার মধ্যে দিয়ে আমাদের সন্তানদের যদি লেখাপড়া শেখাতে পারি, এটি হবে আমাদের জন্য একটি বড় পাওয়া। আমাদের অঞ্চলের রাস্তাঘাটগুলো এতই নিম্নমানের, যেগুলো লুটেরা 1600 কোটি টাকা তো নিয়েছে, কিন্তু তার আগেও অনেক বেশি নিয়েছে। সেই সমস্ত জায়গাটুকু যদি আমরা বিনির্মাণ অথবা সংস্কার করে চলাচল উপযোগী করতে পারি, তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কেননা আমাদের অঞ্চলের অনেক ফসল রয়েছে যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হয়েছে। আমরা মালটাকে পিরোজপুরের ব্র্যান্ড বলা হয়। কৃষিক্ষেত্রে যদি আমরা সেই সমস্ত জায়গায় আমরা কাজ করতে পারি, কৃষি উৎপাদনকে আমরা যদি দ্বিগুণ করতে পারি, তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি হবে। মূলত শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য, এই 3টে সেক্টরে আমি কাজ করতে চাই বিশেষভাবে, যে 3টে সেক্টর মানুষের মৌলিক অধিকার, মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। আমি নির্বাচিত হলে এই 3টা সেক্টরকে আরো উন্নত থেকে উন্নততর এবং মানবিক সাম্যর পিরোজপুর গড়ে তুলব, এই প্রত্যাশা নিয়ে। আপনি একটি কথা বললেন যে কিশোর গ্যাং বাংলাদেশের একটি বড় সমস্যা। তো কিশোর অবস্থার আছে, অনেকেই আছে যারা হচ্ছে বিএনপির সাথে যুক্ত হয়েছে। তো যদি বিএনপির কোনো কেউ যদি এই কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয় বা মাদকাসক্তি হয়, তাহলে আপনাদের দলের পক্ষ থেকে কি পদক্ষেপ হবে তাদের? দেখুন, আমরা তো ক্ষমতায় না, তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের সাথে প্রশাসনের কথা হয়, সভা সমাবেশে আমরা যাই। দলের পক্ষ থেকে আমাদের স্পষ্ট উচ্চারণ রয়েছে কয়েকটি বিষয়, বিশেষ করে মাদক। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে মাদক আসক্ত বা মাদকের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে আমাদের দল থেকে কেউ তাকে কোনো জাতীয় সহযোগিতা করে না। কিশোর গ্যাংয়ের যারা ইতিমধ্যে বিপদগামী হয়েছে, আমরা কিন্তু তাদেরকে চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও তাদেরকে চেষ্টা করছে তাদেরকে নিবৃত্ত করা এবং তাদের এই জায়গা থেকে সরিয়ে আনা। এ কারণে আমরা কিন্তু বিভিন্ন সময় 5 তারিখের পর আমরা বিভিন্ন অঞ্চলে তাদের শোধরানোর জন্য আমরা বিভিন্ন কার্যক্রম নিয়েছি। এ কারণে আপনি দেখবেন পিরোজপুরে আরফাত রহমান কোকো ক্রিয়া যে কয়েকটি খেলা হয়েছে, পিরোজপুর জেলার প্রতিটি উপজেলায় 1টি-2টি করে খেলা হয়েছে, জিয়া রহমান ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে এবং আমরা আরো সাঁতার প্রতিযোগিতা হয়েছে। আমরা খেলাধুলার মধ্যে এই কৃষি গ্যাং থেকে আমরা মুক্ত হতে চাই, যা তাদেরকে যদি আমরা মাঠে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু তারা এই অপকর্মটি করবে না। 16-17 বছরে 9-এর ছেলেরা হাতে গাঁজা ধরিয়ে দিয়ে, তাদের হাতে রামদা ধরিয়ে দিয়ে যারা সুবিধা ভোগ করেছে, তাদেরকে কিন্তু এখন এই কৃষক গ্যাংরাই কিন্তু ঘৃণা করছে, গালাগালি করছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার যে আলোচনা অভিজ্ঞতা দর্শকদের অনেক অনুপ্রাণিত করবে। যারা এতক্ষণ স্বাধীন 24 এর সাক্ষাৎকারে ছিলেন, সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।